হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব পল্লী সমাজের হাতে কলমে। পল্লী সমাজ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 খ্রিস্টাব্দে, মৃত্যু 1938 খ্রিস্টাব্দে। রবীন্দ্র সমসাময়িক উপন্যাসিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। বর্ণময় জীবনের অধিকারী। তার লেখায় জীবনের সেই অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানার ভাব পেয়েছে। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য বড় দিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, শেষ প্রশ্ন প্রভৃতি। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে লালু, মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি পাঠক মহলে আজও সমাদৃত। পাঠ্য রচনাটি তার পল্লী সমাজ উপন্যাসের অংশবিশেষ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো। একের দাগের প্রশ্ন। তাহলে এর উত্তর কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম বড় দিদি ও পল্লী সমাজ। অন্য লিখতে পারো দেবদাস, লিখতে পারো বিন্দুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত। এদের মধ্যে যে কোনো দুটি লিখতে পারো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো। এখানে আছে লালু, মহেশ, অভাগীর স্বর্গ, এই তিনটের মধ্যে দুটো লিখতে পারো। তো আমি লিখেছি লালু ও মহেশ। দুয়ের দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর লেখো। গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল। এক মিনিট। তারপরে দুইয়ের দুই দেখবো। দুইয়ের দুই কি বলছে? গ্রামের একমাত্র ভরসা কি ছিল? গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘের মাঠ। বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? বোধ করি এই কথাই হইতেছিল। এখানে 100 বিঘের মাঠ জলে ডুবে যাওয়া ও ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ ভেঙে জল বের করবে না, এই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঘোষাল ও মুখুজ্জেরা বাঁধ ভেঙে জল বার করবে না। রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? রমা আকবরকে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। পারবিনে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? পারবিনে কেন উদ্দিষ্ট ব্যক্তি আকবর থানায় গিয়ে রমেশের নামে নালিশ জানাতে পারবে না। তিনের দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। তিনের এক, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ তাদের 100 বিঘের জমি 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিতে ডুবে গেছে। ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ দিয়ে জল বার না করলে সব ফসল নষ্ট হয়ে যাবে, তাই বাঁধ দিয়ে জল বের করার অনুরোধ করেছিল তারা। দিনের 2, রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেবার জন্য অনুরোধ করল কেন? বাঁধটি ছিল ঘোষাল ও মুখুজ্জেদের। সেই বাঁধের মালিক হলেন রমেশ, বেনি ও রমা। বেনি ছিলেন রমেশের বড় দাদা, তাই রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেবার অনুরোধ করল। 3, বেনি জল বার করতে চায়নি কেন? বাঁধটি জল বার করে দিলে সেই সঙ্গে 200 টাকার মাছ জলের সঙ্গে বেরিয়ে যাবে। 200 টাকার ক্ষতি হয়ে যাবে, তাই বেনি জল বার করতে চায়নি। এরপরে আছে 3-4, ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। পল্লী সমাজ গল্পটিতে রমেশ বাঁধ কেটে দেওয়ার জন্য বেনির কাছে অনুরোধ করতে এসেছিল। বেনি বলেছিল গরিব মানুষের চিন্তা করে 200 টাকা ক্ষতি সে করতে পারবে না। তাদের জন্য ভাবনা চিন্তা করে নিজের বিষয়াশয়ের প্রতি উদাসীন হতে পারবে না। তার এইরূপ মনোভাবে রমেশের মুখ ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল।
3-5 রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। রমেশের বিস্ময়ের কারণ ছিল, রমেশ মনে করেছিল বেনি বাঁধের জল বের করে দিতে না চাইলেও রমা বারণ করবে না। কিন্তু রমা যখন রমেশকে জানালো নিজের অর্থক্ষতি করে সে অন্যের ভালো করতে পারবে না, রমার এরূপ ব্যবহার দেখে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। 3-6 রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? রমা রমেশের অনুরোধে রাজি হয়নি, তার কারণ ছিল বাঁধের জল বের করলে তার 200 টাকার ক্ষতি হয়ে যাবে এবং এতে তার বড়দা বেনির মত নেই। এই দুটি কারণে রমা রাজি হয়নি। 3-7 মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল, সে কেন একথা বলেছিল? মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। রমেশ রমার সম্পর্কে একথা বলেছিল। রমা নিজের 200 টাকার ক্ষতি হবে বলে গ্রামের লোকের 100 বিঘের ফসল নষ্ট হলেও তার কোনো দুঃখ নেই, এই কথা জেনে রমেশ রমাকে একথা বলেছিল। 3-8 রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। রমার এমন অবস্থা হয়েছিল কেন? রমা বাঁধের জল বের করতে বারণ করায় রমেশ রমাকে বললেন রমা অত্যন্ত হীন ও নীচ। রমা মেয়ে হয়ে রমেশের কাছে মাছের ক্ষতিপূরণ চেয়েছে, যেটা বেণীমাধব পুরুষ হয়েও পারেনি। তিনি আরও বলেন, সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি জুলুম নয়, বেশি পাপ। রমেশের মুখে এই কথা শুনে রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করে চেয়েছিল। 3-9 রমা আকবরকে ডেকে এনেছিল কেন? রমা আকবরকে বাঁধ পাহারা দেবার জন্য ডেকে এনেছিল। 3-10 মোরা নালিশ করতে পারবো না। কে কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? মোরা নালিশ করতে পারবো না একথা বলেছে আকবর। আকবর নালিশ করতে পারবে না কারণ 5 গায়ের লোকে তাকে সর্দার বলে। সে মার খেয়েছে বলে নালিশ করতে পারবে না। 4-এর দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-1 নইলে আর বেটাদের ছোটলোক বলেছে কেন? বক্তাকে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাস থেকে গৃহীত অংশ, পল্লী সমাজ গদ্যাংশ থেকে গৃহীত হয়েছে উদ্ধৃত অংশটি। এখানে বক্তা হলেন বেণীমাধব। এই উক্তির মধ্যে দিয়ে বক্তার মনের গরিবের প্রতি নির্দয় ভাব ফুটে উঠেছে। বেণী ছিলেন অত্যন্ত বিষয়ী লোক। তিনি নিজের বিষয় বাড়ানোর জন্য অন্যের ক্ষতি করতেও পিছপা হতেন না। গরিব দুঃখীকে তিনি ছোটলোক বলে অবজ্ঞা করতেন। 4-2 বেণী, রমা ও রমেশ চরিত্র তিনটি তুলনামূলকভাবে আলোচনা করো। সেই সঙ্গে এই তিনটি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি তোমার সবথেকে ভালো লেগেছে এবং কেন তা জানাও। বেণীর চরিত্র। বেণী ছিলেন গ্রামের জমিদার। নিজের জমির পরিমাণ বাড়ানোর জন্য অসৎ উপায় অবলম্বন করতেন তিনি। অবলম্বন করে গরিব লোকের জমি হস্তগত করত। তার কাকাতো ভাই রমেশের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ায় তার সবসময় খারাপ করতে চাইতো। এই সমস্ত বিষয় বিবেচনা করে বোঝা যায় বেণী অত্যন্ত নির্দয়, নিষ্ঠুর ও হীন ব্যক্তি ছিলেন। এরপরে আছে রমার চরিত্র। রমা ছিলেন একজন বিধবা রমণী এবং তিনি অতিশয় বুদ্ধিমতী ছিলেন। তার বাবা মা জীবিত ছিলেন না, তাই জমিদারের বিষয় আশয় তিনিই দেখাশোনা করতেন এবং এই বিষয়ে বেণীর পরামর্শ মেনে চলতেন। আচ্ছা, এগুলো রমা যে বিধবা ছিল এবং তার বাবা মা যে মারা গিয়েছিল, এটি কিন্তু পল্লী সমাজ উপন্যাসটিতে লেখা আছে। আমি উপন্যাসটি থেকে নিয়েছি, ঠিক আছে? উম, তো তোমরা যদি উপন্যাসটি পড়তে চাও তো পড়ে দেখতে পারো। উম, ঠিক আছে। এইসব দিক বিশ্লেষণ করে বলা যায় রমা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ ও বিষয়ী মানুষ, কিন্তু গরিবদের প্রতি তার সহানুভূতি ছিল না। আর তোমরা যদি পুরো উপন্যাসটি শুনতে চাও আমাকে বলতে পারো, আমি পুরো উপন্যাসটি তোমাদেরকে অডিও স্টোরি করে শুনিয়ে দেব। রমেশের চরিত্র বর্ণনা। রমেশ জমিদার হয়েও প্রজাদের দুঃখ কষ্ট বুঝতেন। তাদের ফসল যাতে নষ্ট না হয় তাই প্রথমে বেণী ও রমাকে অনুরোধ করতে যায়। বাঁধের জল বের করার জন্য তারা আপত্তি করলে রমেশ নিজেই জল কাটাতে যায় বা বাঁধ কাটাতে যায়। জল জল তো আর কাটাতে পারবে না, সে কি করে বাঁধটা কাটিয়ে দেয়। বাঁধ
রমেশ রাস্তা বাঁধিয়ে দিয়েছিল ও স্কুল গড়ে দিয়েছিল। গরিব মানুষদের কল্যাণে সে অনেক কাজ করেছিল। রমেশ একজন দয়ালু, সৎ, নিষ্ঠাবান মানুষ ছিল। তাই আমার রমেশকেই সব থেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, এরপরে 4-3 উপন্যাসের নামে পাঠ্যাংশটির নামকরণ ও পল্লী সমাজ রাখা হয়েছে। এক্ষেত্রে নামকরণটি সুপ্রযুক্ত কিনা সে সম্পর্কে মতামত জানাও। উপন্যাসটির নাম অনুসারে পাঠ্যাংশটির নামকরণ পল্লী সমাজ রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা গ্রামীণ মানুষের জীবনধারা এবং তাদের ভালো খারাপের মিশে থাকা জীবনের কাহিনী বর্ণনা আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা লিখছি না, এখানে আমরা লিখলে একটু আমরা জানতে পারি হবে। ঠিক আছে, এক্ষেত্রে গ্রামীণ মানুষের জীবনধারা, তাদের ভালো খারাপ এর মিশে থাকা জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে। গ্রামের জমিদারি প্রথা, মানুষের দুঃখের কথা এসব জানতে পারি আমরা এই গল্প থেকে। তাই পাঠ্যাংশটির নাম পল্লী সমাজ অনেক বেশি সঙ্গত। ঠিক আছে, 4-4 কি বলছে, পল্লী সমাজ পাঠ্যাংশে সমাজতান্ত্রিক ব্যবস্থার কোনো নিদর্শন পেয়ে থাকলে সে সম্পর্কে আলোচনা করো। এ ধরনের ব্যবস্থার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তাহলে পল্লী সমাজ পাঠ্যাংশে সমাজতান্ত্রিক ব্যবস্থা নিদর্শন আছে, তা হলো জমিদারি প্রথা। এই ব্যবস্থার সুফল হলো জমিদারেরা প্রজাদের কাছে কর আদায় করে রাজাকে দেবে, তাই রাজাদের কাজ সহজ হতো। একটি প্রদেশকে অনেক ছোট ছোট জমিদারিতে ভাগ করে কর আদায় সুশৃঙ্খল করা হতো। কুফল ছিল, এতে কৃষকদের উপর অনেক জোর জুলুম করে জমিদারেরা কর আদায় করত এবং তাদের জমি কেড়ে নিত। ঠিক আছে, শব্দার্থ এরপরে আছে দেখো। সংবরণ, সংবরণ হচ্ছে নিয়ন্ত্রণ। কোপালে মানে কোদাল দিয়ে কোপানো, কোদাল দিয়ে মাটি কাটা। খুড়ো হচ্ছে কাকা। তদাবস্থায়, সেই অবস্থায়। বিহ্বল, হতভম্ব। অগোচর, ইন্দ্রিয়ের অতীত। বাকবিতণ্ডা, তর্কাতর্কি। আল্লাহর কিরি, আল্লাহর নামে দিব্যি বা শপথ গ্রহণ। 5 দাগ কি বলছে, সন্ধি করো। বৃষ যোগ দি, বৃষ্টি। অতিযুক্ত অন্ত, অত্যন্ত। সমযোগ বরণ, সংবরণ। অনযুক্ত আত্মীয়, অনাত্মীয়। কান্ত যোগ না, কান্না। একযুক্ত অন্ত, একান্ত। 6 দাগ কি বলছে, নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করব আমরা এখানে। নিরুত্তর, নি যোগ উত্তর। নমস্কার, নম যোগকার। তারকেশ্বর, তারকযুক্ত ঈশ্বর। যথার্থ, যথাযুক্ত অর্থ। প্রত্যাখ্যান, প্রতিযুক্ত আখ্যান। আশ্চর্য, আহ যুক্তর্য। তদবস্থা, তৎযুক্ত অবস্থা। ঠিক আছে, এরপরে 7 দাগ। 7 দাগ কি বলছে, নিচের দেয়া শব্দগুলি দল বিশ্লেষণ করো। অপরাহ্ন, অপরাহ্ন। আকস্মাৎ, আকস্মাৎ। আহ্বান, আহ্বান। দক্ষিণ, উচ্ছিষ্ট, উত্তপ্ত। ঠিক আছে, এগুলো হলো। এরপরে আছে বিস্ফারিত, দীর্ঘশ্বাস, অশ্রু প্লাবিত। হিন্দুস্থানি, অস্বচ্ছ, অস্বচ্ছ। ঠিক আছে, এগুলো হলো এই শব্দগুলির দল বিশ্লেষণ। 8 দাগ কি বলছে, নিচের দেওয়া বেশ বাক্যগুলিকে সমাসবদ্ধ পদে পরিণত করো। কোনটি কি ধরনের সমাস তা নির্ণয় করো। এখানে কি আছে, জল ও কাদা, জল কাদা। 9 আহত, অনাহত। অধিক 10, 10-এর থেকে 3 বেশি। ত্রয়োদশ, বেগের সহিত বর্তমান। সবেগে, মরার জন্য কান্না, মরা কান্না। চণ্ডী পুজোর জন্য তৈরি যে মণ্ডপ, চণ্ডী মণ্ডপ। 9 দাগ কি বলছে, নিচের বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। ঠিক আছে, আচ্ছা 9 দাগের আগে আমি এখানে বলে রাখি যে দল বিশ্লেষণ আছে। দল বিশ্লেষণ কেমন করে করবে, দল বিশ্লেষণ সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি তোমাদের ভাষা চর্চা বই থেকে। ঠিক আছে, তো সেই ভিডিওগুলির প্লেলিস্ট যেটা হবে, সেটা আমি কি করব, আই বাটনে উপর, তোমরা ভিডিওটি যখন দেখবে তখন এই উপরের দিকে দেখবে আই বাটন আছে, সেখানে একটা ভিডিওর লিঙ্ক আসবে। সো সেই ভিডিও মানে একটা প্লেলিস্টের লিঙ্ক আসবে। আর এই ভিডিওটির শেষে আমি সেই প্লেলিস্টটি যোগ করে দেবো। দুটো জায়গা থেকে যে কোনো জায়গাতে ক্লিক করলে তোমরা সেই প্লেলিস্টটি পাবে এবং সেখান থেকে দলের ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো দল বিশ্লেষণের ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে। 9 দাগ কি বলছে, নিচে বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। কথাটা রমেশ বুঝিতে পারিল না, যৌগিক বাক্যে। কথাটা রমেশ শুনিল কিন্তু বুঝিতে পারিল না। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধে হয় হয়, সরল বাক্যে। সন্ধে হয়ে আসার সময় এ বাড়িতে আসিয়া প্রবেশ করিল।
ওরা যাবে কি নির্দেশক বাক্যে, ওরা যাবে কিনা তাই জিজ্ঞাস্য। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না। হ্যাঁ বাচক বাক্যে, বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেওয়ার থেকে সে বিরত হইল। তুমি নীচ, অতি ছোট। যৌগিক বাক্যে, তুমি নীচ এবং অতি ছোট। পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা। প্রশ্নবোধক বাক্য, পথে কি আর এতটুকু কাদা পাবার জো আছে দিদিমা? এরপরে আছে মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। জটিল বাক্যে, যেহেতু মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ ছিলেন সেহেতু এ সকলের কিছু জানিতে পারেন নাই। ঠিক আছে, এরপরে দশের দাগ কি বলছে, নিচে দেওয়া শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। যাত্রা আর বাঁধ। যাত্রা, তোমার যাত্রা শুভ হোক। গমন, যাত্রা, কালকে আমি যাত্রা দেখতে যাব, এটা যাত্রা পালা। বাঁধ একটা হচ্ছে জলাধার, রমেশ বাঁধ কেটে দিয়েছিল। বাঁধ হচ্ছে আটকে রাখা, চোখের জল বাঁধ মানল না। ঠিক আছে, তাহলে এইখানে শেষ হলো আমাদের পল্লী সমাজের প্রশ্ন উত্তর। এরপরে আছে ছন্নছাড়া, লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এটি আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।